বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা যুক্তরাষ্ট্রের। অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র সচিব। মাদুরোকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্র ও স্পেনের নাগরিক গ্রেফতার। দিল্লির মুখ্যমন্ত্রীর পদত্যাগের ঘোষণা। ভারতে ধসে পড়ল 3 তলা ভবন, নিহত 10। মাঙ্কিপক্সের প্রথম টিকার অনুমোদন দিল WHO। এবং 3 মাস পর ফিরে মেসির জোড়া গোল ও 1 অ্যাসিস্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি USA প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। আর্থিক খাত সংস্কারে প্রায় $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে গত 12 সেপ্টেম্বর প্রায় $100 কোটি বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে চিঠি দেয় সরকার। 2 কিস্তিতে $50 কোটি করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। ERDর একটি দায়িত্বশীল সূত্রে তখন জানায়, বাজেট সহায়তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বিশ্বব্যাংকের একটি দল সংস্থাটির যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রধান কার্যালয় থেকে ঢাকা আসছে। অবশ্য দলটি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে বলা হয়, চলতি সপ্তাহে বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের একটি মিশন সম্ভাব্য বাজেট সহায়তা সহ সংস্কারের অগ্রাধিকারগুলো ঠিক করার আলোচনা শুরু করবে। জানা গেছে, সরকার $100 কোটি বাজেট সহায়তা চাইলেও কি পরিমাণ পাওয়া যাবে তা নির্ভর করবে দর কষাকষির উপর। এ ধরনের দর কষাকষিতে নানা শর্ত থাকে। এসব শর্ত পূরণ করলেই অর্থ মেলে। মোটা দাগে বহুজাতিক সংস্থাগুলোর শর্ত প্রায় একই রকম। এর মধ্যে অন্যতম শর্ত হলো রাজস্ব ব্যাংক খাত সহ আর্থিক খাত সংস্কার, সুশাসন প্রতিষ্ঠায় আইনি সংস্কার, ভর্তুকি কমানো, কর ছাড় হ্রাস সহ বিভিন্ন খাতে বড় ধরনের সংস্কার করা। এর আগে 2023 সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার $50 কোটি আরেকটি বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে প্রস্তাব দিয়েছিল। সেই বাজেট সহায়তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। USAIDর উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেয়া হবে। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায়। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য। তিনি আরও বলেন, এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে, বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে। আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি। তরুণদের ক্ষমতা নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি। বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার। USAIDর উপসহকারী বলেন, এটি কোনো অ্যামেন্ডমেন্ট নয়, এটি নতুন চুক্তি। এটি নতুন অর্থায়ন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। তিনি আরও বলেন, উপদেষ্টাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা সামনে একসঙ্গে আরও কাজ করার প্রত্যাশা করছি। পররাষ্ট্র সচিব M জসিমউদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আর্থিক খাত ও রাজস্ব খাতেও সংস্কার দেখতে চায় দেশটি। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। তারা জানান, কিছুক্ষণ আগে তাদের সঙ্গে একটি বৈঠক করেছি। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব,
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা বলছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার এরই মধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেসব পদক্ষেপ সম্পর্কে আমরা প্রতিনিধি দলকে অবহিত করেছি। তিনি আরো বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে বৈঠকে নির্বাচনের রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া আলোচনায় আসেনি ঢাকা দিল্লি সম্পর্ক। বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় শতাধিক জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নোয়াখালীর হাতিয়ার ২৭ জেলে এখনও নিখোঁজ রয়েছেন। রোববার দুপুর পর্যন্ত নিখোঁজ জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে এখনও ঘাটে ফেরেনি শতাধিক জেলে সহ ৬টি ট্রলার। এসব ট্রলারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, তবে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। এসব ট্রলার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মালিকরা। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, ঘাটের আড়তদার ও ট্রলার মালিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। হাতিয়া আমতলী ঘাটের মাছের আড়তের মালিক দুলাল উদ্দিন জানান, নিখোঁজ ২৭ জেলের মধ্যে আমতলী ঘাটের কামরু মাঝির ট্রলারে ১৫ জন, এই ট্রলারের ১৭ জনের মধ্যে ২ জনকে কক্সবাজারের একটি ট্রলার উদ্ধার করেছে। পরে কক্সবাজার থেকে উদ্ধার হওয়া জেলেরা মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন। একই ঘাটে রহিম মাঝি ট্রলারে ১২ জন জেলে নিখোঁজ রয়েছেন। ওই ট্রলারের ১৪ মাঝি মল্লার মধ্যে ২ জনকে নিঝুম দ্বীপের একটি ট্রলার উদ্ধার করে তীরে নিয়ে যান। দুলাল উদ্দিন আরও জানান, একই ঘাটের মেরাজ মাঝির একটি ট্রলার ডুবে গেলে ১৭ মাঝি মাল্লার সবাইকে স্থানীয় অন্য একটি ট্রলার উদ্ধার করে তীরে নিয়ে যান। এই ৩টি ট্রলার তার আড়তে মাছ বিক্রির জন্য আসে। জাহাজ মারা ট্রলার মালিক লুৎফুল্লাহিল নিশান জানান, বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকেল পর্যন্ত ৬টি ট্রলার ঘাটে ফিরে আসেনি। এর মধ্যে নিঝুম দ্বীপের ৪টি ও জাহাজ মারা কাটাখালী ঘাটের ২টি ট্রলার এখনও ঘাটে ফেরেনি। এসব ট্রলারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে পোষা প্রাণী ধরে খাওয়া অভিবাসীদের আমেরিকা থেকে তাড়িয়ে দেবেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন অঙ্গীকার করেছেন এই রিপাবলিকান প্রার্থী। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহর থেকে গণহারে অভিবাসীদের তাড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, হাইতি থেকে আসা অভিবাসীরা পোষা প্রাণী খান, এই কারণে এসব অভিবাসীদের তাড়িয়ে দেওয়া হবে। লস অ্যাঞ্জেলেসে নিজেদের গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সীমান্ত পেরিয়ে যেসব মানুষ ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে এসেছেন তারা পোষা প্রাণী ধরে খাচ্ছেন। আমরা স্প্রিংফিল্ড শহর থেকে শুরু করব। এসব অপরাধীদের আমরা তাড়িয়ে দেব। স্প্রিংফিল্ড কর্তৃপক্ষ জানায়, অভিবাসীরা পোষা প্রাণী খাচ্ছে এমন মিথ্যা দাবি সম্প্রদায়টির মধ্যে ভীতি সৃষ্টি করেছে। এছাড়া বোমা হামলার হুমকির জেরে স্প্রিংফিল্ডের বেশ কিছু সরকারি কার্যালয় ও স্কুল গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে 3 মার্কিন, 2 স্প্যানিয়ার্ড ও চেক প্রজাতন্ত্রের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ভেনেজুয়েলা সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের পর তার ঘনিষ্ঠ 16 কর্মকর্তার ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার 2 দিন পর এই গ্রেফতারের ঘটনা ঘটল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, গ্রেফতারের পাশাপাশি শত শত অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র করেছিলেন। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে কাবেলো বলেন, ষড়যন্ত্রের নেতৃত্বে আছে সিআইএ, কিন্তু এই অঞ্চলে স্পেনের গোয়েন্দা তৎপরতা সাধারণত শোনা যায় না। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, আমি এবং আমাদের দল ও বিপ্লবের নেতৃত্ব দানকারী কমরেডদের হত্যার উদ্দেশ্যে একদল ভাড়াটে সেনা খোঁজার কথা গ্রেফতার 2 জন স্প্যানিয়ার্ড আমাদের জানিয়েছেন। এদিকে ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র বলছে, ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা দাবি নিঃসন্দেহে মিথ্যা। ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটের গণতান্ত্রিক সমাধানের সব সময় সমর্থন দেবে ওয়াশিংটন। জেল থেকে বের হওয়ার 2 দিন পরই নিজের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার দিল্লিতে একটি দলীয় সভায় তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। অরবিন্দ কেজরিওয়াল বলেন, 2 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসবো না। তিনি আরও বলেন, আমি আইনি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি, এখন জনতার আদালত থেকে ন্যায় বিচার পেতে চাই। এর আগে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে 6 মাস কারাবন্দী থাকার পর গত শুক্রবার জামিনে মুক্তি পান কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। এরপর আজ রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City.
I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশের মিরাটে একটি 3তলা ভবন ধসে অন্তত 10 জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিরাট জেলার জাকির কলোনির এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন এবং এখনও উদ্ধার অভিযান চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছে, ঘটনাটি শনিবার বিকেল 5:15 দিকে ঘটে এবং জরুরি পরিষেবাগুলোকে অবিলম্বে সতর্ক করা হয়। আহতদের চিকিৎসার জন্য লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। মিরাটের জেলা ম্যাজিস্ট্রেট দীপক মিনা জাকির কলোনিতে 3তলা ভবন ধসের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, ফায়ার ব্রিগেড এবং পুলিশের দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের কাজ করছে। মিরাটে ভবন ধসে হতাহতের সংখ্যা নিশ্চিত করে দীপক আরও বলেন, ঘটনাটি ঘটেছে বিকেল 4:30টার দিকে। পরিবার ও স্বজনদের তরফে জানানো হয়েছে, ভবন ধ্বংসস্তূপে 15 জন আটকা পড়েন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 10 জনের মৃত্যু হয়েছে এবং 5 জনের চিকিৎসা চলছে। ওই এলাকা ঘিরে রেখে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে এবং সেখানে আর কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলেও জানানো হয়েছে। ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে ট্যাঙ্কারের ট্রাক বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন। দক্ষিণ হাইতিতে পেট্রোলবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে। রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হাইতির দক্ষিণ উপদ্বীপের একটি রাস্তায় জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরিত হয়ে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। এছাড়া এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও অনেকে। হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল নিপেসের উপকূলীয় শহর মিরাগোয়ানের কাছে এই ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, কিছু গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী গ্যারি কনিল বলেছেন, এটি ভয়ঙ্কর দৃশ্য যা আমি এইমাত্র প্রত্যক্ষ করেছি। দর্শক, এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ। করোনা মহামারীর পর এই মুহূর্তে বৈশ্বিক আতঙ্ক হয়ে দেখা দিয়েছে মাঙ্কিপক্স। আফ্রিকা ছাড়িয়ে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি। গত মাসেই ভাইরাসটির সংক্রমণের ব্যাপারে আন্তর্জাতিক জরুরি সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারীর আকার ধারণ করার আগে ভাইরাসটি মোকাবেলার জন্য এবার প্রথম টিকার অনুমোদন দিয়েছে সংস্থাটি। শুক্রবার WHO প্রধান গ্যাব্রিয়াসুস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব শুরু হয়েছে চলতি বছর। এ দেশটিতেই মাঙ্কিপক্সের প্রথম টিকা MVA-BN পৌঁছানোর পর এর প্রাথমিক অনুমোদন দিল WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বিবৃতিতে বলেন, মাঙ্কিপক্সের প্রথম টিকার প্রাথমিক অনুমোদন ভাইরাস জনিত রোগটি মোকাবেলার জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এখন আমাদের টিকা সংগ্রহ ও বিতরণের গতি বাড়াতে হবে। এই রোগের সংক্রমণ, বিস্তার এবং এতে প্রাণহানি ঠেকানোর জন্য যেসব স্থানে টিকা এখন সবচেয়ে জরুরি, সেসব স্থানের মানুষ যাতে সবার আগে টিকা পান, আমাদের তা নিশ্চিত করতে হবে।
দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই ঘুরছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন। সবশেষ আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আলোচনা আরও ঘনীভূত হয়। এবার ঐশ্বরিয়া বিচ্ছেদের বিষয়টি আরও নাড়িয়ে দিলেন। মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে অনেকদিন ধরেই আলাদা থাকছেন ঐশ্বরিয়া। বচ্চন পরিবারের কোনো অনুষ্ঠানে দেখা যায় না তাদের, তবে মা মেয়েকে সবসময় দেখা যায় একসঙ্গে। এবার দুবাইতে এক বিয়ের অনুষ্ঠানে মেয়েকে নিয়ে উপস্থিত হন ঐশ্বরিয়া। সেখানেই পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়ে বিচ্ছেদের নতুন আরেকটি তথ্য। কারণ অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই দেখা গেল তাকে। তারপরই আবারও আলোচনায় চলে আসে, তাহলে সত্যিই কি বিচ্ছেদ হতে যাচ্ছে এই দম্পতির? অনেক আগে থেকেই শোনা যাচ্ছে 17 বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বলিউড অভিনেতা অভিষেক ও ঐশ্বরিয়া। তবে নিজেদের বিচ্ছেদের বিষয়ে এখনো মিডিয়ার সামনে মুখ খুলেনি দুজনের কেউই।
ভারতে আরজিকর ধর্ষণকাণ্ডের প্রতিবাদে উত্তাল দেশটি। এসবের মাঝেই নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। এতে একের পর এক উঠে এসেছে চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার কালো অধ্যায়। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনেক অভিনেত্রী, কেউ কেউ মামলাও করেছেন। এবার অনৈতিক প্রস্তাব প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী ঋতাবরী চক্রবর্তী। অভিনেত্রী বলেন, যখন আমি শোবিজের শুধুই পরিচিত মুখ, তখন সবাই আমাকে টার্গেট করতে শুরু করে। এটা যেন ধরে নিয়েছে কাজ পেতে গেলে আপোষ করতে হবে। সবাই যে সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেয় তা নয়। তিনি বলেন, একজন বড় অভিনেতা এক ব্যক্তির মাধ্যমে আমাকে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেন, তবে আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। সেই সময় বিষয়টি নিয়ে একজন সিনিয়র জার্নালিস্টের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলাম। সেই জার্নালিস্ট আমাকে বলেছিলেন, এত বড় সুযোগ হাতছাড়া করলে ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে এটুকু তো মেনে নিতেই হবে। ওই রকম একটা মানুষ তোমাকে কাছে পেতে চাচ্ছে। জবাবে আমি বলেছিলাম, এমন শিক্ষিত মানুষের কাছ থেকে এটা আমি আশা করিনি, তাই স্পষ্ট বলেই দিয়েছিলাম এসব আমি পারবো না। উনি বলেছিলেন, তাহলে তুমি কবিতা লেখো, অভিনয় করে কাজ নেই। এটা আমার কাছে খুবই হতাশাজনক ছিল। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। দীর্ঘদিন পর ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার জাদুকরী দিনে ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামি জিতেছে 3-1 ব্যবধানে। মায়ামির অন্য গোলটি লুইস সুয়ারেজের, ফিলাডেলফিয়াটির মিকায়েল উহোরের। 16 জুন ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসি তখন কোপা আমেরিকায় খেলতে জাতীয় দলের সঙ্গে ব্যস্ত। এরপর তার কোপা আমেরিকা জয়, ফাইনালে চোটে পড়া, এর কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। চোট কাটিয়ে দীর্ঘ 3 মাসেরও বেশি সময় পর ক্লাবের হয়ে খেলতে নেমেই ঝলক দেখিয়েছেন এই 36 বছর বয়সী। মনেই হয়নি যে তিনি সবে চোট কাটিয়ে ফিরেছেন। অবশ্য চেজ স্টেডিয়ামে শুরুতে গোল হজম করে ইন্টার মায়ামি। খেলার বয়স 2 মিনিট হতে না হতেই জালে বল ছুঁয়ে ফেলেন মিকায়েল উহোরে। 26 মিনিটে গোল শোধ করে স্বাগতিক দল। বলটা বাড়ানো হয়েছিল প্রায় মাঝ মাঠ থেকে। ফার্স্ট টাচেই মেসির দিকে এগিয়ে দেন সুয়ারেজ। মেসি শুরুতে বাক্সের বাইরে বোকা বানান ফিলাডেলফিয়ার ডিফেন্ডার কাই ওয়েগনারকে। এরপর একটু এগিয়ে গিয়ে ডান পায়ের আড়াআড়ি শটে বল জালে। লিড নিতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি মেসির দলকে। 30 মিনিটে বাম দিক থেকে বল সোজাসুজি মেসির উদ্দেশ্যে এগিয়ে দেন জর্ডি আলবা। জাদুকরি বাঁ পায়ে এবারও মেসির ফার্স্ট টাচ। বাগ খাওয়া শটে বল গোলরক্ষকের হাতে লেগে প্রবেশ করে জালে। মেজর সকার লিগের ওই মৌসুমে 13 ম্যাচে মেসির এটা 14তম গোল। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা যুক্তরাষ্ট্রের। অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র সচিব। মাদুরোকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্র ও স্পেনের নাগরিক গ্রেফতার। দিল্লির মুখ্যমন্ত্রীর পদত্যাগের ঘোষণা। ভারতে ধসে পড়ল 3 তলা ভবন, নিহত 10। মাঙ্কিপক্সের প্রথম টিকার অনুমোদন দিল WHO। এবং 3 মাস পর ফিরে মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্ট। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপিটিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং
বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।